আপনি কি ট্রেনে প্রায় যাতায়াত করেন? তাহলে এই ভিডিওটা মন দিয়ে শুনুন। কিছু বছর আগে খানিকটা সিমিলার এক্সপিরিয়েন্স হয়েছিল আমার সাথে। তখন অবশ্য জানতাম না যে পুরো ব্যাপারটা কি, কিন্তু 3 দিন আগে একই দিন এরকম দুটি এক্সপিরিয়েন্স পরপর হওয়ার পর ভাবলাম আপনাদের সাথে অবশ্যই তা শেয়ার করা দরকার। 3 দিন আগে বেলঘরিয়া থেকে বাড়ি ফিরছি, সময় সকাল 11টা। বেলঘরিয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এত গরমে ভাবছি যে ট্রেন পাবো সেই ট্রেনেই বাড়ি চলে যাব। এবার দেখুন প্ল্যাটফর্মের যে জায়গায় শেড রয়েছে সেইখানে ওই অল্প একটু জায়গায় কোটা 40 জন মানুষ দাঁড়িয়ে রয়েছে। তাই ভিড় এড়াতে স্বাভাবিকভাবেই একটি ফাঁকা গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। আর সেখানে না দাঁড়ালে হয়তো পুরো ঘটনাটা হতোই না। এবার আমি জানি না সেদিন ট্রেন আসতে এত দেরি করছিল কেন। ডাউনে একের পর এক ট্রেন চলে যাচ্ছে, কিন্তু আপ ট্রেনের কোনো খবর নেই। এই গরমের মধ্যে ঘেমে বিধ্বস্ত হয়ে নিজের পকেট থেকে মোবাইলটা বের করতে যাব এমন সময় হঠাৎ করে খেয়াল করি আমার পাশ থেকে একটি ছেলে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বললাম, কিছু বললেন নাকি? জানি না কেন ছেলেটা অত্যন্ত তাড়াহুড়ো অবস্থায় আমাকে একটি কথাই বলল, এখন কোন ট্রেন আছে একটু বলতে পারবেন দাদা? আমি একদম ঠান্ডা মাথায় ওনাকে বললাম, দেখুন একটা কৃষ্ণনগর লোকাল এখন আছে, কিন্তু সময় হয়ে গেল কোনো খবর নেই তার। এইটা শোনার পর ছেলেটা যেন একটু শ্বাস ছেড়ে বাঁচলো এবং তারপর আমাকে জিজ্ঞাসা করলো, কিছু না মনে করলে একটু জল হবে? দেখুন অন্য দিন হলে ঠিক ছিল, কিন্তু এরকম টাক ফাটা গরমে প্রবল পিপাসায় যদি কেউ আমার থেকে জল চায় আর আমার কাছে সামান্য জল ছিল তখন আমি তাকে না করতে পারলাম না। আমি তাকে বোতলটা এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ নিশ্চয়ই এই নিন। এরপরই যেন আসল খেলার শুরু। দেখুন আমি আপনাকে প্রথম থেকেই বলছি, আমি মোটামুটি সবকিছু অবগত আগে থেকে, কিন্তু এরা এত দ্রুত হয়, এদের কথার জালে যে আপনি কিভাবে জড়িয়ে পড়বেন তা আপনি বিন্দু মাত্রও টের পাবেন না। এবার ছেলেটা আমাকে বলল, খুব গরম পড়েছে বলুন? আমি ওর সাথে সাথে উত্তর দিলাম, হ্যাঁ খুব বেশি গরম পড়েছে। এবার যেন আরো বেশি পড়েছে। এর উত্তরে কেন জানি না ছেলেটা আমাকে বলল, আপনি কি এখানকার? বড্ড বিরক্তিকর লাগলো প্রশ্নটা। আমি সাথে সাথে বললাম, কেন বলুন তো? এর উত্তরে থেকে সেই ছেলেটা বলে, না না আপনার মতো লম্বা আসলে আমি খুব একটা কাউকে দেখিনি, আপনার হাইটটা খুব সুন্দর। আমার বিরক্তিকর মুখ দেখে যেন আমাকে কমপ্লিমেন্ট দিতে চেষ্টা করলো ছেলেটা। আমিও হালকা হাসি দিয়ে কোনো উত্তর দিলাম না। এরকম পূর্ব অভিজ্ঞতা আমার আগেও হয়েছে, আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম তখন থেকেই। 5 মিনিট অতিক্রম হতে হতেই ডাউন লাইনে আরো একটা ট্রেন চলে গেল। আপ লাইনে এখনো কোনো খবর নেই, সিগন্যাল লাল হয়েই রয়েছে। এইবার লক্ষ্য করলাম ছেলেটা যেন আমার দিকে আরো একটু সরে আসলো। অনেস্টলি এই গরমে কারোর সাথে কথা বলতে আমার আর বিন্দু মাত্র ইচ্ছে করছিল না, কিন্তু সেখান থেকে যে সামনে গিয়ে যাব তারও বালাই নেই, কারণ এই জায়গাটা ছাড়া পুরো প্ল্যাটফর্মের সমস্ত জায়গায় বিভৎস পরিমাণে রোদ। এর 1 মিনিটের মধ্যে দেখি ছেলেটা আমাকে এবার বলে, তুমি কি কৃষ্ণনগর লোকালে উঠবে? আপনি থেকে ডাইরেক্ট তুমি, ব্যাপারটা আমি অনেকটাই বুঝতে পারছি। আর তার উপর এই কোয়েশ্চেনটা শোনার পর পুরোপুরি ব্যাপারটা আমার জলের মতো পরিষ্কার হয়ে গেল। এইবার যেন একটা নতুন ইনিংস শুরু হলো। আমার এতক্ষণ বড্ড বিরক্ত লাগছিল, কিন্তু ট্রেন আসার অপেক্ষায় আমি রীতিমতো বোর হয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম আমিও এবার একটু টাইম পাস করি। আমি সবটাই জানি ছেলেটা আমাকে কি প্রশ্ন করবে, কিভাবে প্রশ্ন করবে, এবং তার আলটিমেট উদ্দেশ্য আমার ফোন নম্বর চাওয়া। আমি খুব উৎসাহের সাথে তাকে বললাম, হ্যাঁ আমি কৃষ্ণনগর লোকালেই উঠবো। সাথে সাথে ছেলেটার প্রত্যাশিত প্রশ্ন, কিছু মনে করলে না তো এরকম প্রশ্ন করলাম বলে? আমি বললাম, না না মনে করার কি আছে, আপনিও কি এই ট্রেনে উঠবেন? ছেলেটা যেন একটু প্রেশারাইজড হয়ে গেল। ওরই প্রশ্ন, ওকে কেউ করছে, ও একদম ভাবতেই পারেনি। সে একটু থতমত খেয়ে বলল, না না আমি আসলে ব্যারাকপুর যাব, তো আসলে আমি এই লাইনে নতুন, তাই ঠিকঠাক বুঝতে পারছি না। কতটা চালাকেরা, কিভাবে কোনো কথা এড়াতে হয় এদের থেকেই শিখুন। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ব্যারাকপুর দাঁড়ায় তো, আপনি কি উঠবেন? ছেলেটা যেন আরেকটু থতমত খেয়ে বলল, না না আসলে আমি এই লাইনে নতুন, তাই এই লাইনে ট্রেন সম্পর্কে কোনো আইডিয়াই নেই আমার। আমি তখন মনে মনে হেসে চলেছি, কারণ এরপর ও কি প্রশ্ন করতে চলেছে আমি সব জানি মোটামুটি। আমি বললাম, না না হতেই পারে। ছেলেটা যেন একটু হাঁফ ছেড়ে বাঁচলো এবং তারপর সেই প্রশ্নটি সে করেই ফেললো। সে আমাকে জিজ্ঞাসা করলো, দাদা তুমি কি স্টুডেন্ট? দেখুন এই মুহূর্তগুলোতে জানি না মস্তিষ্ক কেন খুব দ্রুততার সাথে কাজ করে। আমি কেন জানি না অতি কনফিডেন্সের সাথে তাকে বললাম, না না আমি সার্ভিস করি। এই শুনে ছেলেটা একটু নিরাশ হয়ে দুদিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বলল, না না খুব ভালো, আপনার মতো মানুষ চাকরি পাবে না তো কে পাবে, আপনি খুব ভালো মানুষ। দেখুন ছেলেটার সাথে মাত্র আমার 10 মিনিট থেকে 15 মিনিটের পরিচয় হয়েছে, তারই মধ্যে সে আমাকে অ্যাপ্রুভ স্ট্যাম্প দিয়ে দিচ্ছে যে আমি খুব ভালো মানুষ। এতটা বিশ্বাস তো আমার বাড়ির লোকও আমাকে করে না। এরপরে যেন আর একটু দূরে সরে গেল ছেলেটা আমার থেকে। আমি ভাবলাম হয়তো আপদ বিদায় হয়েছে। দেখলাম আমার থেকে 6 থেকে 7 হাত দূরে গিয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। আর বিশ্বাস করুন ফোনটা কেটে সে আবার সেই জায়গায় এসে দাঁড়ালো যেখানে সে এতক্ষণ দাঁড়িয়েছিল। স্টেশনে 20 মিনিট দাঁড়িয়ে রয়েছি, কোনো ট্রেনের দেখা নেই, প্রচন্ড গরম, পাগলের মতো ঘামছি, তার উপর এরকম উৎপাত। ছেলেটা যেন গল্প করতে চাইছে আমার সাথে। এবার সে আমায় বলল, দাদা কিছু মনে না করলে তোমার কি কৃষ্ণনগরেই বাড়ি? আমি কিছু না ভেবেই বলে দিলাম, হ্যাঁ কৃষ্ণনগরেই বাড়ি। সাথে সাথে ছেলেটা অত্যন্ত খুশি হয়ে আমাকে বলল, তোমার মোবাইল নম্বরটা একটু পাওয়া যাবে? আসলে সামনে আমি ওইদিকে যাবো, তাই যদি চিন্তা অসুবিধা হয় তাহলে খুব সুবিধা হতো আর কি, আমি কন্ট্যাক্ট করে নিতাম তোমাকে। আর বিশ্বাস করুন এই কথাটা শুনে যে আমার কি হাসি পেল তা আমি আপনাকে কিছুতেই বলে বোঝাতে পারবো না। আমি যেন এতক্ষণ অপেক্ষা করেছিলাম কতক্ষণে আমার থেকে মোবাইল নম্বরটা চাইবে আর কিভাবে চাইবে তা জানার জন্য। অবশেষে সেই প্রশ্ন আসাতে আমি ডাইরেক্ট বলে দিলাম,
না ফোন নম্বরটা কিছুতেই দেওয়া যাবে না। ছেলেটা এখনো হাল না ছেড়ে আমাকে বলল, না না তোমার আপত্তি থাকলে দিতে হবে না, প্লিজ কিছু মনে করো না জিজ্ঞাসা করলাম বলে। এটা বলা মাত্রই আপ ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো। শ্বাস ছেড়ে যেন বাঁচলাম আমি, কিন্তু ট্রেন আসা অব্দি যে কতক্ষণ একে সহ্য করতে হবে তা আমি বুঝতে পারছিলাম না। ট্রেন অ্যানাউন্সমেন্টের সাথে সাথে ছেলেটা যে আমাকে আরেকটি যা প্রশ্ন করলো তা আমি কোনো দিনও ভুলতে পারবো না। ছেলেটা আমাকে বলল, দাদা আপনাকে কত স্যালারি দেয় আপনার কোম্পানিতে? আমাদের কোম্পানিতে লোক না হচ্ছে, অনেক ভ্যাকান্সি আছে, আপনি যে স্যালারি পাবেন তার চেয়ে অনেক সেফ অ্যান্ড সিকিউর জব এখানে। মানে এইভাবে রাস্তাঘাটে কেউ কাউকে স্যালারি কিভাবে জিজ্ঞেস করতে পারে? আমি যদি জবও করতাম তাও তাকে বলতাম না। আমি হেসে তাকে একটাই কথা বললাম, আমি কোথায় জব করি জানেন? ছেলেটা যেন একটু আশ্চর্যচকিত হয়ে বলল, কোথায় করেন? আমি কি বলবো ভেবে মাথায় প্রথমে যেটা আসলো সেটাই বলে দিলাম। আমি তাকে বললাম, আই এম এ পুলিশ অফিসার। এরপর যা হলো তা কোনোদিনও সত্যি আমি বলবো না। ছেলেটা দেখে আমাকে অদ্ভুতভাবে ইগনোর করে সোজা পেছন দিকে ঘুরে এক টানা হাঁটা দিল এবং প্ল্যাটফর্ম ছেড়ে যেন অন্য কোথাও চলে গেল। আমি পুরো তাকিয়েছিলাম তার দিকে, একবারের জন্য সে ঘুরে তাকায়নি পেছনে। কেমন দিলাম? হ্যাঁ, সেদিন কৃষ্ণনগর লোকালে উঠেছিলাম ঠিক, কিন্তু গোটা ট্রেনে আমি ক্রমাগত হাসতে হাসতে বাড়ি ফিরেছি। এই তো গেল প্রথম ঘটনা যেখানে ওই ছেলেটা আমাকে ভিকটিম করতে চেয়েছিল, কিন্তু সেদিনই যেন আরেকটি অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষ্য হলাম আমি, যেখানে ভিকটিম হতে দেখলাম অন্য কাউকে। সেই কৃষ্ণনগর লোকাল করেই রানাঘাটে নামলাম, তখন দুপুর 1টা বাজে। এখানে অনেকটা কাইন্ড অফ সেম সিচুয়েশন, বসার জায়গা নেই, যেখানে যেখানে ফ্যান রয়েছে সেখানে পাগলের মতো ভিড়। তাই আমি সোজা চলে গেলাম রানাঘাট স্টেশনের নতুন ওভারব্রিজে, যেখানে দাঁড়ালে একটু অন্তত হাওয়া পাওয়া যায়। তো এমনই ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, ফোনটা ঘাটছি, হঠাৎ করে খেয়াল করি আমারই সামনে আমার মতো বয়সী একটি ছেলে কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পরে এমন একটা ছেলের সাথে একদম আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। প্রথমে ভাবলাম হয়তো তারা বন্ধু, কিন্তু কথাগুলো কানে আসতেই গায়ে যেন কাঁটা দিয়ে উঠলো। সেই সন্দেহজনক ছেলেটা কলেজ পড়ুয়াটিকে বলছে রানাঘাট কলেজের কোন ডিপার্টমেন্টে পড়ো। সেই কলেজ পড়ুয়াটাও তাকে বলে দিচ্ছে আমি অমুক ডিপার্টমেন্টে পড়ি। সেই ছেলেটাও একই রকম ভাবে, কিছু মনে করলে না তো, এরকম ভাবে কথা বলছে। আমি শুধু একটা কথাই ভেবে চলেছি, এতক্ষণ অবধি আমার সাথে যেটা হচ্ছিল এইখানেও একদম সেম ভাবে সেই ঘটনাই ঘটে চলেছে। দুর্ভাগ্যক্রমে এই ছেলেটা অবগত নয় কিচ্ছু এই ব্যাপারে। নিমেষের মধ্যে দেখি আরো কিছু কথোপকথন হওয়ার পর সেই কলেজ পড়ুয়াটি সেই অচেনা ছেলেটাকে তার মোবাইল নম্বর দিচ্ছে। ভারী অদ্ভুত লাগলো আমার ব্যাপারটা। ছেলেটা কিঞ্চিত অবগত নয় এদের পুরো এই স্ক্যামটা নিয়ে। সত্যি বলছি, আমার অনেক ইচ্ছে করছিল ছেলেটাকে কিছু অন্তত বলে যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ট্রেন চলে আসায় আমার সেখান থেকে যেতেই হতো, কারণ ওই ট্রেনটা যদি না পেতাম অনেক দেরি হয়ে যেত আমার বাড়ি ফিরতে। ফলত সেখান থেকে আমি চলে গেলাম। তখন সত্যি করে জানি না দিনের পর দিন এগুলো কেন বেড়ে চলেছে। আমি আপনাদের আগেও অনেকবার বলেছি যে এদের আসল মতলব কি। আমার সাথে যে এগুলো কতবার ঘটলো তা আমি একটা ভিডিওতে বলে বোঝাতে পারবো না। সময় যত যাচ্ছে মানুষ দিনের পর দিন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আমি না হয় সেদিন সবটাই জানতাম, সবটাই অনুমান করতে পারছিলাম, তাই ছেলেটার চালই ছেলেটার উপর দিয়ে চালানোর চেষ্টা করছিলাম। কিন্তু জানি না প্রতিনিয়ত হয়তো এরকম কত অজস্র ছেলে মেয়ে এদের জালে ট্র্যাপড হয়ে পড়ছে, শেয়ার করে ফেলছে তাদের গুরুত্বপূর্ণ পার্সোনাল ইনফরমেশন। আমি জানি আপনার সাথেও এরকম একবার না একবার হলেও ঘটেছে। যদি এরকম কিছু ঘটে থাকে প্লিজ কমেন্টে জানান, আপনি প্লিজ জানান। কিন্তু রিসার্চ অনুসারে এরকম একটা নেটওয়ার্ক মার্কেটিং এর বড় দল এখনো কিন্তু ছড়িয়ে রয়েছে। এরা আপনার সাথে প্রথমে খুব ভালো মতো কথা বলবে, আপনার ব্যক্তিগত ডিটেলস নেবে এবং শেষমেশ এদের প্রধান লক্ষ্য আপনার ফোন নম্বরটি আদায় করে আপনাকে এদের সাথে যুক্ত হওয়ার জন্য বারংবার ফোন করে যাবে। যদি আপনি এদের নাম্বার ব্লকও করে দেন, যেহেতু আপনার নম্বর ওদের কাছে রয়েছে তাই আপনি করে 100 বার কেন 1000 বার ফোন করতেও একটু সংকোচ বোধ করবে না। আর আপনি যদি এদের সাথে বোকার মতো যুক্ত হয়ে যান তাহলে এরা আপনাকে আবার সেই কাজেই লাগিয়ে দেবে। সম্পূর্ণ লুপ এটি। দেখুন, আমি আগেও এটা বলেছি, সাধারণ মানুষের মাথায় টুপি পরিয়ে এরকম কতগুলো নিরীহ যুবক যুবতীদের থেকে অর্থ আদায় করে এইভাবে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজকে আমরা কিছুতেই সমর্থন করতে পারি না। তা উচিত না একবারে। না জানি এভাবেই কত নিরীহ ছেলেমেয়েরা, কত গরিব ছেলেমেয়েরা সামান্য কাজের আশায় তাদের মূল্যবান অর্থ এবং মূল্যবান সময় হারিয়েছে। তারা যদি একটুখানি অবগত থাকতো এরকম ব্যাপারে তাদের সাথে কিছু ঘটতোই না এরকম। কিছু এরকম ছেলেমেয়েরা আবার তো গায়ে পড়ে বলতে আসে যে আমরা কি বন্ধু হতে পারি না। এরা ততক্ষণ সরবে না যতক্ষণ আপনি আপনার মূল্যবান ফোন নম্বরটি দিচ্ছেন। আমি আপনাকে আরেকবার বলছি, পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরা শুরু করলেও ভুল করেও এদের ফোন নম্বরটি কিছুতেই দেবেন না। আমি তো এমনও প্রমাণ পেয়েছি এরকম কিছু কোম্পানি যারা ইয়াং ছেলে মেয়েদের দিয়ে এরকম কাজ করায় তারা এখন পুলিশ কাস্টাডিতে। খুব সাবধান থাকুন এদের থেকে। আপনি ছেলে হন, মেয়ে হন বা যেই হন না কেন, এদের জাল ধীরে ধীরে ক্রমশ বেড়েই চলেছে। আজ আপনি এদের শিকার হলেন না আমি মানছি, কিন্তু আগামীকাল আপনি বা আপনার প্রিয়জন ভুল করে এদের যে শিকার হবে না তা কিন্তু কখনোই বলা যায় না। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ অনুগ্রহ করে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। তারা যদি একটু অবগত হয়ে যায় তাহলে অন্তত তারা এই ট্র্যাপে পড়বেই না। আর আপনার সাথেও যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে প্লিজ কমেন্টে জানান এবং শেষ পর্যন্ত কি হলো তাও মানুষদের জানান। আপনার একটি কমেন্টে অনেকে হয়তো সাবধান হতে পারবে। এবং আমি মনে করি এরকম কিছু অদ্ভুত অভিজ্ঞতা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আসল ভালো আমার আপনার সকলে।